নমস্কার, আমি সঞ্জীব। আজ সাপকথায় আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন এক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব যার বিতর্ক তার পিছু ছাড়ে না। তিনি দলে থেকে দলের বিরুদ্ধেও কথা বলেন। তিনি সোজা কথা সোজাভাবেই বলতে ভালোবাসেন। মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র, রাজ্যের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আজকে হুমায়ুন কবির আমাদের স্টুডিওতে সাপকথায়। নমস্কার হুমায়ুন দা। নমস্কার। আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমার নমস্কার জানাই, আদাব জানাই। নমস্কার হুমায়ুন দা, এই মুহূর্তে মুর্শিদাবাদে তৃতীয় দফার নির্বাচন। এই নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় আপনি ভরতপুরের বিধায়ক এবং ভরতপুরে প্রথম দুটো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হলো, সেখানে বোমাবাজি হলো, 7 জন আহত হলো। আপনার যেখানে বাড়ি মূলত রেজিনগরে বেশ কয়েকদিন ধরে বোমা উদ্ধার হলো, রেজিনগরে বোম ব্লাস্ট হলো। এই বোমা আসছে কোথা থেকে? কালকে খড়গ্রামে অস্ত্র উঁচিয়ে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হলো। এত বোমা অস্ত্র মুর্শিদাবাদ জেলায় আসলো কি করে? দেখুন, কারা নিয়ে এলো? নির্বাচন প্রতি বছরের না কোনো নির্বাচনের সম্মুখীন মানুষ হচ্ছে। কখনো গত 2023-এ তিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে, তার আগে 2022-এ পৌর নির্বাচন হয়েছে, 21-এ অ্যাসেম্বলি হয়েছে, এখন 24-এ লোকসভা হচ্ছে। এগুলা ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা। এটা রাজনৈতিক কোনো রিলেশন আছে বলে আমি মানি না। এইসব যে ছোটোখাটো বোমা বা কোথাও ইনজোর হচ্ছে, কেউকে পিস্তল উঠিয়ে মারতে যাচ্ছে, এগুলো সব পার্সোনাল ইন্টারেস্টে, নিজেদের ব্যক্তিগত স্বার্থে। সে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকতে পারে, কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকতে পারে, বিজেপির সঙ্গে যুক্ত থাকতে পারে। এটা ন্যাচারাল ক্যারেক্টার বলতে পারেন মুর্শিদাবাদের আমজনতার। তাদের মুষ্টিমেয় সামান্য স্বার্থ দেখতে গিয়ে কখনো কখনো তারা আইনকে ভেঙে বা আইনের ঊর্ধ্বে উঠে তারা ব্যক্তি স্বার্থকে প্রায়োরিটি দেয়। এর সঙ্গে লোকসভা ইলেকশনের কোনো রিলেশন নেই বা কোনো রাজনৈতিক দলের নিবিড় কোনো পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু আমরা প্রত্যেক দিন কম বেশি বোমা উদ্ধার হতে দেখেছি, কিন্তু ভোট যখন ঘোষণা হলো তখন তারপরে যেভাবে বিস্ফোরণ হচ্ছে, বোমা পাওয়া যাচ্ছে, অস্ত্র দেখা যাচ্ছে, এখানে তো জেলা প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। নির্বাচন কমিশন প্রত্যেক দিন তারা রিপোর্ট তলব করছে। দেখুন, আমি যতটুকু, আপনি বললেন রেজিনগর বিধানসভার অন্তর্গত এবং আপনার বিধানসভায় কিন্তু 7 জন আহত হয়েছিল। ওটাও একটা একদম লোকাল ইস্যু। নিজেদের ছাগল এর অন্যজনের জমিতে গিয়ে তার ফসল নষ্ট করেছে, বা অবলা ছাগল গরু, এরা তো অবলা, এরা তো অত জ্ঞান রাখে না, বুদ্ধি রাখে না, তাদেরকে এমনি অবলা জন্তু বলা হয়। তো সেই ছাগলে একজনের ধান খেয়েছে, তো সেই ছাগল তো আর কারো পার্টি বুঝে না, কারো পক্ষ বিপক্ষ বুঝে না। তা নিয়ে যারা বম্বিং করেছে সেটা আইনের পথে চলবে। আমরা পুলিশকে বলেছি যে আমাদের এ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, আমরা এ নিয়ে কোনো পার্টির যোগসূত্র নেই। যারা পার্সোনাল ইন্টারেস্টে, যারা ব্যক্তিগত স্বার্থের জন্য কেউ বেআইনি কিছু করবে, আইন ভাঙবে বা বেআইনি অস্ত্র মজুত করবে, তার আইনের পথে চলবে। প্রশাসন স্ট্রিক্টলি এটা করছে। ভরতপুর থানাও করছে, রেজিনগর থানাও করছে। যেটা রেজিনগর থানার তেঘরি নাজিরপুর আন্দোলবেড়ে 2, যেখানে কয়েকদিন আগে আপনি বলছেন একটা দেয়াল ভেঙে গেছে, আমি নিজেও দেখেছি, তো সেটা পুরনো, তার নিজের কোনো কারণে বোমা রেখেছিল। এই যা প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড গরম, এর মধ্যে বোমা তো বিস্ফোরণ ঘটবে। তাহলে ভোটের আগে মুর্শিদাবাদে বোমা মজুদ আছে, এটা অস্বীকার করতে হবে? এটা মুর্শিদাবাদে নয়, সারা দেশে আছে। আপনি কি ইউপিতে নেই? আপনি কি অন্য জায়গায় নেই? এটা পশ্চিমবাংলাতেও কোনো না কোনো জায়গায় ব্যক্তিগত। গত 4 দিন ধরে যেভাবে মুর্শিদাবাদে বোমা উদ্ধার হলো, কালকে যেভাবে অস্ত্র নিয়ে মূলত 2 রাউন্ড গুলি খড়গ্রামে যেটা হয়েছে, ওটাও ব্যক্তিগত। আমি যা খোঁজ নিয়েছি, যা ওখানকার লোকাল লোকদের সঙ্গে যা খোঁজ খবর পেয়েছি,
তাতে ওদেরও একটা কিন্তু ব্যক্তিগত এই দুটো- দুদফা নির্বাচন শেষ হয়ে গেছে, দু দফা নির্বাচনে এর কোনো 5 দফা নির্বাচন বাকি। তার আগে বারবার খবরের শিরোনামে দেখুন, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আমাদের 7 তারিখে 7ই মে দুটো লোকসভা নির্বাচন হবে, মালদার দুটো, মুর্শিদাবাদের জঙ্গিপুর আর মুর্শিদাবাদ। আর আমাদের বহরমপুরের নির্বাচন হবে 13ই মে। আমি বলছি দায়িত্ব নিয়ে, মুর্শিদাবাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন বিধায়ক হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কোনো পরিকল্পনা কোনো রাজনৈতিক দলের নেই, বা তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন পড়ে না যে তাদেরকে বোমাগুলি মজুত রেখে ভোট করতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএমের থেকে ভোটের পার্সেন্টেজের সংখ্যার বিচারে অনেক আগিয়ে, অনেক অ্যাডভান্টেজ। কাজে আমাদের কেন বোম মজুত রাখতে হবে, আমাদের কেন গুলি বোমা মজুত রাখতে হবে? আমরা তো ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাইছি। নির্বাচন কমিশন আমাদের রাজ্যে 7 দফায় 42টা সিটে, অথচ তামিলনাড়ুতে একই দিনে ভোট হয়েছে, অন্যান্য স্টেটের একই দিনে ভোট হয়েছে। ইউপিকে আমাদের সাথে জুড়ে হয়তো বড় স্টেট বলে সেখানে 7টা ফেজের মধ্যে কিছু পর্যায়ক্রমে রেখেছে। কিন্তু আমি মনে করি লোকসভা ভোটে ইলেকশন কমিশন যেভাবে পর্যাপ্ত সেন্ট্রাল বাহিনী বা প্রশাসনকে যেভাবে তারা নির্দেশ করছেন, তাতে লোকসভা ভোটের জন্য কোনো মানুষের প্রাণহানি ঘটবে বা কোনো জোর জবরদস্তি কেউ করবে বা তৃণমূল কংগ্রেসের প্রয়োজনই পড়ে না। মুর্শিদাবাদ জেলার ইতিহাসে এখনো পর্যন্ত যত নির্বাচন হয়েছে, আপনার মনে হয় মৃতদেহ, রক্ত ছাড়া এই নির্বাচন? সেটা হয়তো বিগত দিনে সেটা আপনাদের কাছেও পরিসংখ্যান আছে, নির্বাচনেই হয়েছে, হ্যাঁ সেটা হয়েছে। কিন্তু আমি বলছি এই যে নির্বাচন 7ই মে এবং 13ই মে, মুর্শিদাবাদের 3টে সিটের মধ্যে মালদার দুটোর সঙ্গে জঙ্গিপুর আর মুর্শিদাবাদ হবে, পরে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বীরভূম, কৃষ্ণনগর এবং বহরমপুর যে ভোট 13ই মে হবে। আপনি নিশ্চিত থাকতে পারেন, রাজ্যবাসীকে আমি এইটুকু আশ্বস্ত করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় যে প্রশাসক আছে, ডিএম, এসপি, আইন শৃঙ্খলা যারা দেখছে, নির্বাচন যারা কন্ট্যাক্ট করছে ইলেকশন কমিশনের হয়ে, তারা নিরপেক্ষ আছে, তারা আইনের শাসনটা ওখানে বলবৎ রেখেছেন। এবং আফটার অল 7 মে, 7 মে এবং 13 মে পিসফুলি ইলেকশন হবে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, এবার হচ্ছে আপনার বহরমপুর লোকসভার অন্তর্গত আপনার ভরতপুর বিধানসভা। বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের নাম ঘোষণার পর আপনি কিন্তু প্রথম প্রতিবাদ করেছিলেন। তারপরে কিন্তু পাঠান যেদিন প্রথম বহরমপুরে পৌঁছালেন, আপনাকে কিন্তু মঞ্চে দেখা গেছিল। আপনি কি চাপে পড়ে গেছিলেন? কোনো চাপ নেই। দেখুন, আমি দল করি, দলের অনুগত সৈনিক। আমি এক দলের মনোনীত করেছিলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি 2021 সালে আমাকে। তারপরে আমি আমার নিজের হোম মাঠে না খেলে আমাকে হায়ার খেলতে পাঠানো হয়েছিল ভরতপুরে, যেখানে কংগ্রেসের বিধায়ক ছিল কমলেশ চ্যাটার্জি 16 থেকে 21। সেখানে মমতা ব্যানার্জি আমাকে যোগ্য মনে করেছিলেন, আমাকে ভালো খেলোয়াড় মনে করেছিলেন, তাই ভালো খেলোয়াড়ের উপাদান হিসাবে আমাকে সেখানে ভরতপুরে কন্টেস্ট করতে পাঠিয়েছিলেন। আপনাকে তো রেজিনগরে আপনি যখন কংগ্রেসের হয়ে জিতলেন, পরে আপনি প্রথম বিধায়ক যে দলত্যাগ করে আবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে হারার পরও 6 মাস মন্ত্রিত্ব রেখেছিলেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যখন 20 মে 2012, 20 নভেম্বর 2012, যেদিন 42 জন কংগ্রেস বিধায়কের মধ্যে মুর্শিদাবাদে 1/3 ছিল 14, 42 টোটাল রাজ্যের মধ্যে কংগ্রেস, আর 1/3 14 জন ছিলাম মুর্শিদাবাদে। 14 জনের মধ্যে 42 জনের মধ্যে এবং 14 জনের মধ্যে প্রথম বিধায়ক আমি, যে 20 নভেম্বর 2012 বেলা 12টার সময় বর্তমান যিনি অধ্যক্ষ আছেন, সেদিনও তিনি অধ্যক্ষ ছিলেন, তিনার কাছে গিয়ে 4 লাইনের পদত্যাগপত্র লিখে দিয়েছিলাম। একটাই কারণ ছিল যে কংগ্রেসের নেতা তৎকালীন রেলমন্ত্রী অধীর বাবু, তার যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ,
তার যে মানুষের সঙ্গে দুর্ব্যবহার, তার যে অহমিকা, সে ভোট নেওয়ার পরে সে বহরমপুর লোকসভার মানুষের সঙ্গে সে সেইভাবে উন্নয়নকে প্রায়োরিটি না দিয়ে তার ব্যক্তিগত বাড়ির লোকদের প্রায়োরিটিতে দল চালাচ্ছিল। এইসবের প্রতিবাদ করে আমি কংগ্রেস ছেড়েছিলাম। পরে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি চাইনি কিছু যে আমাকে মন্ত্রী করতে হবে, শান্তি করতে হবে, এই করতে হবে, ওই করতে, এইসব করিনি। আজও মমতা ব্যানার্জিকে আপনারা জানতে পারবেন, তিনার অবসর সময়ে যখন থাকবেন তখন জানবেন যে হুমায়ুন কবির কি কোনো বার্গেনিং করেছিল বা কোনো কিছু পাওয়ার লোভে। তাহলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কেন? বিজেপিতে যোগ দিয়েছিলাম তার জন্য আমি আগেই ক্যান্ডিডেট ছিলাম, সেটার জন্য দায়ী ছিল এই যে আজকের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু। তখন অনেক পাওয়ারফুল লিডার ছিল, 5টা স্টেট জেলার তিনি অবজারভার ছিলেন তৃণমূল কংগ্রেস, এবং রাজ্যের ট্রান্সপোর্ট অনেক গুরুত্বপূর্ণ দপ্তর সামলাতেন, এবং মমতা ব্যানার্জির ক্ষমতার অনেকটা অংশ জুড়ে তিনিই ক্ষমতায় বিলং ছিলেন। তিনি আমাদের প্রতি যে অবিচার করেছিলেন বা মমতা ব্যানার্জিকে যে ভুল বুঝিয়েছিলেন, ওখানকার প্রশাসনের এক কর্তা এবং ওখানকার তৃণমূল, আমার হাত ধরে যারা তৃণমূলে এসেছিল, সৌমিক হোসেন এবং মান্নান হোসেন, সে আজকে প্রয়াত, 14তে আমার হাত ধরে তারা মুকুলদাকে নিয়ে গিয়ে এফইউসি মাঠে 20শে সেপ্টেম্বর 2014 আমি তাদের জয়েন করেছিলাম। তারপরে কথায় আছে না, কালিদাস যে ডালে বসেছিল সেই ডালকেই কাটার চেষ্টা করেছিল। তো ঠিক এইভাবে অধীরবাবু যেমন কংগ্রেসের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্টের, কংগ্রেসের এমপি, অথচ 2006 সালে অতীশ সিংহ কংগ্রেসের বিধায়ক পদে কন্টেস্ট করছে হাত প্রতীকে, তার বিরুদ্ধে কুড়াল লাগিয়ে দিয়েছিল অপূর্ব সরকারকে, এবং বহরমপুরে মায়ানানি পালের বিরুদ্ধে মনোজ চক্রবর্তীকে। তা এই ধরনের ক্যারেক্টার তো হুমায়ুন কবিরের নেই। হুমায়ুন কবির হ্যাঁ কে হ্যাঁ বলতে জানে, না কে না বলতে জানে। আপনি যে দলে থেকে বারবার দলকে বিড়ম্বনায় ফেলেন, আপনি বিতর্ক, আপনার আমি দলকে বিড়ম্বনায় ফেলি না, ফেলার চেষ্টা করিও না, কোনোদিন করবও না। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, কিছু অবাস্তব লোক আছে, কিছু ভুঁইফোড় লোক আছে, কিছু কানামাছি খেলা লোক আছে, যারা আমাদের নেতৃত্বর কাছে গিয়ে অনেক ভুলভাল তথ্য আমার বিরোধিতা করে আমাকে অকপট পজিশনে ফেলা বা আমাকে অসম্মান করার অভিপ্রায় নিয়ে, আমি যখন কংগ্রেস করেছি 30 বছর, কংগ্রেসেও সেই কানামাছি খেলা আমার সঙ্গে হতো। সভাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আপনার নেত্রীকে কিন্তু আপনার বিরুদ্ধে আপনাকে চুপ থাকারও কিন্তু নির্দেশ দিয়েছিল যে হুমায়ুন কথা কম বলো, এরকমও কিন্তু পরিস্থিতিতে আপনি পড়েছিলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানি, মাতৃসমূহ মানি। আমার মা এখনো জীবিত আছেন, তার বয়স 97 বছর, কিন্তু আমার মায়ের পরেই আমি মমতা ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে একজন ভালো নেত্রী, ভালো মানুষ, ভালো ব্যক্তি হিসাবে চরম শ্রদ্ধা করি। তাই বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, শাসন করার অধিকার তারই থাকে যে আদর করতে জানে। তো মমতা ব্যানার্জি আমাকে স্নেহ করেন, আমাকে শাসনও করেন, আমাকে বকাও দেন। সেই বকা দেওয়াটাকে আমি কিছু মনে করি না, আমার সেটা বরঞ্চ ভালো লাগে যে মমতা ব্যানার্জি আমার গার্জেন হিসাবে আমার ভুলচুক হলে আমাকে তিনি বকবেন, শাসন করবেন, এটাই তো আমি চাই। ব্যাকডোর দিয়ে অধীর চৌধুরী বিজেপির সাপোর্ট নিয়ে 2019 সালে জিতেছিল, কাজে 2024-এ অধীর চৌধুরীর আর পরিত্রাণ নেই। কি মনে হয়, অধীর চৌধুরী তো দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের প্রখা নেতা, আপনি তার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন, তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। আপনি আপনার মধ্যে একটা ভালো গুণ আছে, যেটা আমি দীর্ঘদিন মুর্শিদাবাদে সাংবাদিকতা করে দেখেছি, যে আপনি যখন যে দলে থাকেন সেই দলের হয়ে কাজ করেন, তার বাইরে আপনি তার বাইরে বেরোন না। যে অধীর চৌধুরীর রাজনীতি, নবাগত ইউসুফ পাঠান এর লড়াই, এটা কিভাবে দেখছেন? এবং ইউসুফ পাঠানকে কেন, আপনাদের এত নেতা থাকতে ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করতে হলো? আপনার নাম তো এইবার বহরমপুর কেন্দ্রে আপনার নাম উঠে এসেছিল। দেখুন, নেত্রী যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে আমাদের যুব নেতা, তিনি তৃণমূল কংগ্রেস নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। তিনারা 10ই মার্চ 42টা ক্যান্ডিডেট
ঘোষণা করেছেন ব্রিগেডের ময়দান থেকে, সেখানে ইউসুফ পাঠানকে বহরমপুরে ক্যান্ডিডেট বাইরে থেকে ক্যান্ডিডেট আনতে হলো কেন? যে দেখুন, বাইরের ক্যান্ডিডেট যদি বলেন, যারা বাইরের করছে, কংগ্রেস দলের রাহুল গান্ধী, তিনি তো কেরল থেকে গিয়ে ভোটে লড়ছেন, আগে ইউপি থেকে লড়তেন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বর্তমানে, তিনি বারাণসী থেকে আপনি তো জানতেন আপনার নাম ঘোষণা হবে ব্রিগেডে? না না না, এইরকম কিছু ব্যাপার না। কিন্তু আমার এক্সপেকটেশন ছিল বা আমার প্রত্যাশা ছিল যে আমাকে ক্যান্ডিডেট করতে পারে। যখন হয়নি, আমি হয়তো সাময়িক 2 দিন 3 দিন এটা বিরোধিতা করেছিলাম, কিন্তু যখন আমার নেতা নেত্রী ডেকে আমাকে বলেছেন, তখন আমি সঙ্গে সঙ্গেই কোনো অভিমান যেটুকু হয়েছিল সেই অভিমানটাকে দূরে সরিয়ে রেখে আমার নেত্রীর সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে শিরোধার্য করে নিয়ে পঞ্চায়েত ভোটের যখন তালিকা প্রকাশ্যে এলো তখনও কিন্তু আপনি এই বিরোধিতা করেছিলেন। পঞ্চায়েত ইলেকশনের টাইমে সাউনি সিংহ রায় জেলার সভাপতি ছিলেন, সভানেত্রী ছিলেন। সে কার মদতে জানি না, রাজ্যর নাম করে আমাদের প্রতি চরম অবিচার বা অসম্মান। আমি একজন নির্বাচিত বিধায়ক। এটা অভিযোগ করেছিলেন যে পয়সার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছিল। সেটা তখন আমি অভিযোগ করেছিলাম, তার যে ভিত্তি ছিল পরবর্তী সময়ে জায়গা মতো যেখানে বলার তার প্রমাণও করে দেওয়া হয়েছিল। কারণ পঞ্চায়েত ইলেকশনের সঙ্গে সর্বভারতীয় যে পার্লামেন্ট ইলেকশন তা গুলিয়ে দিলে চলবে না। ওখানে লোকাল ইস্যু থাকে, সবারই মেম্বার হওয়ার ইচ্ছা থাকে, সবার প্রধান হওয়ার ইচ্ছা থাকে, সবার পঞ্চায়েত সমিতি পরিচালনা করার বা কর্মদক্ষ হওয়া বা চেয়ারম্যান হওয়ার ইচ্ছা থাকে। সেখানকার লড়াইটার সঙ্গে সর্বভারতীয় রাজনীতি বা পার্লামেন্টের ইলেকশনের এক করলে হবে না। এখানে যেমন ইউসুফ পাঠানকে বহিরাগত বলা হচ্ছে, আমাকেও প্রথম কিছু তৃণমূলের ব্যক্তি বলেছিল, কেন আপনাকে দিল না, কেন এখানকার অন্য কাউকে দিল না, কেন আনলো। তো আমরা পরবর্তীকালে দেখেছি যে অধীর চৌধুরীর মতো ব্যক্তি, তিনি 2019-এ লাস্ট চতুর্থবারের জন্য নির্বাচনে মাত্র 80,000 ভোটে জিতেছিল, তাও বহরমপুর একা 90,000 লিড দিয়েছিল। আর আমাদের দলের যে ক্যান্ডিডেট ছিল অপূর্ব সরকার, সেই কাঁদি বিধানসভা এলাকাতেই সেখানে 37,000 অধীর চৌধুরী লিড নিয়েছিল। তার জন্য 80,000 ভোটে তার জেতা সম্ভব হয়েছিল। সেবারে কৈলাস বিজয়বর্গী এখানকার ইনচার্জ ছিল, বিজেপি দলের মহামন্ত্রী ছিলেন। কৈলাস বিজয়বর্গী আমাকে বহরমপুরে দাঁড় করাতে চেয়েছিলেন। আমি বলেছিলাম যে বহরমপুরে আমি এমপি হিসাবে কন্টেস্ট করতে চাই না। কারণ কি, আপনার সঙ্গে অধীর চৌধুরীর ভালো সম্পর্ক ছিল? সেটা ব্যাপার না, আমি জানতাম ওখানকার মানে ভোটারদের ট্রেন্ড, যে অধীর চৌধুরী 1999 সাল থেকে এমপি আছেন। আমি যদি তার বিরুদ্ধে লড়তে যাই বিজেপি হয়ে, যারা বিজেপি করে দিনের বেলায়, রাত্রেবেলায় তারা আবার অধীর চৌধুরীর লোক হয়ে যায়। কাজেই তারা আর তখন ওই কমল ফুলে থাকে না, তারা হাত চিহ্নে ছাপ দেয়। তার জন্য বেকার আমি কেন অধীর চৌধুরীর বিরুদ্ধে কমল ফুল নিয়ে লড়তে যাব? যাদের ভরসায় লড়তে যাব তারাই তো অধীর চৌধুরীকে ভোট দেবে। তাই আমি বলেছিলাম কৈলাসজিকে যে আমি লড়বো না। পরবর্তীকালে উনি আমাকে 11 মুর্শিদাবাদে দিলেন, কোনো সাপোর্ট দেননি, কোনো নেতৃত্ব আসেনি। ডেলি প্যাসেঞ্জার করে গোটা ভারতবর্ষের নেতৃত্বরা এসছে, বিধানসভা 2021-এও এসছে, 2019-এও এসছে, কিন্তু মুর্শিদাবাদ কেন্দ্রে আমাকে শ্রীখণ্ডী করে দাঁড় করিয়ে দিয়ে, তবু আমি আমার ব্যক্তিগত আমার নামে, আমার সুখ্যাতিতে আমাকে মানুষ ভালোবাসে, তাই প্রায় 2.5 লক্ষ ভোট দিয়েছিল। এর আগে কোনো দিন মুর্শিদাবাদে 99,000-এর বেশি ওই পার্লামেন্টে বিজেপি ভোট পায়নি। সুজিত ঘোষ IPS, তাকে 2014 সালে মোদিজি যখন ক্ষমতায় আসে তখন ভোট দিয়েছিল, সুজিত ঘোষকে ক্যান্ডিডেট করেছিল, সে ভোট পেয়েছিল 99,000। তার হয়ে অনেকেই প্রচার এসেছিল। তারপরে 2019-এ এই যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উনি 30 তারিখে শক্তিপুরে এসেছিলেন, তার আগে বহরমপুরে এসেছিলেন। সব থেকে কম ভোট পেয়েছিল বিজেপির প্রার্থী বহরমপুরের। ওটা তো কার সঙ্গে কার সেটিং সহজেই মানুষ অনুমান করে। একটা কমজোরি প্রার্থীকে বালুরঘাট থেকে নিয়ে এসে তিনি বলছেন আমি যোগ্য করে ভোটে জিতে যাব। ফল যা হওয়ার তাই ঘটেছিল। ব্যাকডোর দিয়ে অধীর চৌধুরী বিজেপির সাপোর্ট নিয়ে 2019 সালে জিতেছিল। কাজে 2024-এ অধীর চৌধুরীর আর পরিত্রাণ নেই। অধীর চৌধুরী অচিরেই তার রাজনৈতিক যে উত্থান, তার পতন হতে চলেছে। 4 জুন তিনি বলেছেন
যে উনি যদি বহরমপুর থেকে পরাজয়ের মুখ দেখেন তাহলে রাজনীতি ছেড়ে দিবেন, রাজনীতি থেকে সন্ন্যাসী নেবেন। আমি দাদাকে বলবো যে আপনার মতো ব্যক্তি রাজনীতি ছেড়েন না, রাজনীতি থেকে সন্ন্যাসীও নিয়েন না, আপনি এক বিকল্প পথ খুঁজুন। কংগ্রেসের 13 বছর ধরে আপনাকে যে ক্ষমতায় কংগ্রেস রাহুল গান্ধী বসিয়ে রেখেছে, কংগ্রেসটাকে আপনি ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণুতে পরিণত করেছেন আপনার ব্যক্তিগত ইগোতে আর আপনার অহংকারে। সেই অহংকার আপনার চূর্ণ হবে 4 জুন যখন ভোটের রেজাল্ট হবে সেদিনকে। তারপরে আপনি কোথায় যাবেন, কি করবেন, সেটা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখুন, সিদ্ধান্ত নিয়ে রাখুন। এটাই আমার দাদাকে আমি উপদেশ করব। বলছি ইউসুফ পাঠান পরাজিত যদি হয় তা স্থানীয় সংগঠন কি তার দায় নেবে, না আপনারা দলের ওপর চাপিয়ে দেবেন? কেন তাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে? ইউসুফ পাঠান পরাজিত হবে না যদি হয়, যদি কিন্তুর কোনো স্থান নেই। মুর্শিদাবাদ জেলায় আমি হুমায়ুন কবির জোরের সঙ্গে বলছি, আমার সঙ্গে মানুষের, গ্রাসরুটের মানুষের যে কানেকশন, যে যোগাযোগ, যেভাবে আমি মানুষকে চিনি জানি, মানুষ আমাকে যেভাবে চিনে জানে, তাতে আমি 100 থেকে 110% নিশ্চিত যে ইউসুফ পাঠান শুধু জিতবে না, মিনিমাম 1.5 লাখের মার্জিন, অর্থাৎ অধীর চৌধুরী লাস্ট ইলেকশন 2019-এ যেটা 80,000 মার্জিন, তার ডবল মার্জিন রেখে ইউসুফ পাঠান জিতবে। বলছি যে জেলায় আপাতমস্তক রাজনৈতিক জেলা বলে পরিচিত মুর্শিদাবাদ, সে জেলায় অরাজনৈতিক লোককে কি মানুষ সাপোর্ট করবে? দেখুন, অরাজনৈতিক লোক, এটা আমি মানছি আপনার কথায়, তার জন্য তো আমরা আছি রাজনৈতিক লোক, আমাদের অভিজ্ঞতা কি কম আছে? আমরা 42 বছর ধরে মুর্শিদাবাদ জেলায় তাকে কি পাবে সাধারণ মানুষ? নিশ্চয়ই পাবে, আমাদেরকে পাচ্ছে, তাহলে কেন ইউসুফ পাঠানকে পাবে না? গত 5 বছরে অধীর চৌধুরীকে কদিন পেয়েছে বহরমপুরের বাসিন্দারা, বহরমপুরের লোকসভার মানুষরা? সে তো দিল্লিতে লিডার অফ দ্য অপোজিশন অবৈধভাবে, কারণ 10% মেম্বার থাকা চাই তবে সে লিডার অফ দ্য অপোজিশনের পজিশন পায়, কিন্তু বিজেপির সাথে ম্যানেজ করে তো অধীরবাবু লিডার অফ দ্য অপোজিশন হয়ে। আপনি তো অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন। হ্যাঁ, করেছি। তাকে মাঠে দেখা যায়, তিনি ধর্ণা, আপনি অধীর চৌধুরীর সঙ্গে ডিএম অফিসে, আপনি মনে আছে তিনি জামা খুলে ডিএম এর গাড়ির ওপরে জামা খুলে নাচানাচি করেছিলেন? হ্যাঁ, তো সেই রাজনীতিটা তো অধীর চৌধুরী গোটা জেলা জুড়ে দীর্ঘদিন করেছে। তা অধীর চৌধুরীর বিরুদ্ধে দেখুন, অধীর চৌধুরী নিজের পায়ে নিজে কুড়ুল মারা বলে একটা বাংলাতে কথা আছে। আমি আগে আপনাকে বললাম যে কালিদাসের গল্প আমরা পড়েছি, যে কালিদাস যে ডালে উঠেছিল সেই ডালের গোড়াটা কাটতে গিয়েছিল, সে যে নিজে ধপাস করে পড়বে সে কোনো দিন ভাবেনি, তাই সে গাছের গোড়া, ডালের গোড়া কাটতে গিয়েছিল। অধীরবাবু নিজে নিজেই 2019-এ কোনো ক্রমে পরিত্রাণ পাওয়ার পর 2021-এর অ্যাসেম্বলিতে সিপিএমের সঙ্গে জোট করে, সাঁইবাড়ির ঘটনা অধীরবাবু ভুলতে পারে কিন্তু কংগ্রেস কর্মীরা কোনো দিন ভুলেনি। কংগ্রেস যারা লাঞ্ছিত, অপমানিত, নিপীড়িত এবং লুটে মা বোনের ইজ্জত লুট করেছে সিপিএম 34 বছরে, সেই কংগ্রেসের সঙ্গে, সেই কালিমামুক্ত লাল পতাকার সঙ্গে যখন জোট করেছে 2021 সালে, শূন্যতে চলে এসছে, সেদিনই তার নিজের পায়ে কুড়ুল সে নিজে মেরেছে। কাজে যতই এখন সিপিএমকে ধরুক, সেলিম সাহেবদের ধরুক, সুজন বাবুদের ধরুক, এই প্রশ্নটাই আসছিলাম যে অধীর এবং সেলিমের যে এই মুহূর্তে রসায়ন, সেই রসায়নটা কিভাবে দেখছেন? কারণ সেলিম কলকাতা থেকে গিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং অধীর চৌধুরী তার স্বার্থ সুরক্ষিত রাখার আপ্রাণ যে চেষ্টা, সেটার জন্য সেলিম সাহেবকে তিনি বহরমপুরে ডেকে নিয়ে গিয়েছেন। তা না হলে এমন কিছু রিকুলেশন ছিল না, এমন কিছু সখ্যতা দুজনের মধ্যে ছিল না। আমি একসময় জানি অধীর চৌধুরী এমপি ও সেলিম সাহেবও এমপি, লোকসভাতে ডিবেট হয়েছিল সেলিম সাহেবের বিরুদ্ধে, কাগজ ছুঁড়ে বলেছিল অধীর চৌধুরী। তাহলে সেই সেলিম সাহেবকে মুর্শিদাবাদে ডেকে নিয়ে গিয়েছে অধীর চৌধুরী তার দুর্গ রক্ষা করার জন্য, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হবে না। সেটা অচিরেই 2021 সালে যে সিদ্ধান্ত নিয়েছিল, গোটা পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে 294-এর মধ্যে মুর্শিদাবাদের এত কঠোর দুর্গ ছিল বহরমপুর, যেখানে 2019 সালের লোকসভা নির্বাচনে 90,000 লিড নেয় কংগ্রেসের প্রতীকে অধীর চৌধুরী, সেখানে 2021 সালে মনোজ চক্রবর্তীকে
পরাস্ত শুধু না 3 নম্বর পজিশনে চলে যেতে হয়। সুব্রত মৈত্র বিধায়ক হয় এবং নাড়ুগোপাল মুখার্জি সেকেন্ড কন্টেস্টে। সেদিনই তো অধীর চৌধুরীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। বলছি হুমায়ুন দা, বিভিন্ন সংবাদ মাধ্যম যে ওপিনিয়ন পোল দেখাচ্ছে তাতে সবাই কিন্তু একটা জায়গা দেখাচ্ছে যে মুর্শিদাবাদের যদি মানে কংগ্রেসের কোনো একটা আসন সেটা হচ্ছে বহরমপুর। ওপিনিয়ন পোলটা নিয়ে আপনার কি মতামত? ওপিনিয়ন পোল 6ই এপ্রিল আমিও দেখেছি। 6ই এপ্রিল পর্যন্ত তারা যে ওপিনিয়ন পোল করেছে একটা নামজাদা সংস্থা, তারা বলছে যে সি ভোটারের রেজাল্টে নাকি অধীর চৌধুরী জিতছে। আর মুর্শিদাবাদে এটা যে পুরোপুরি মুর্শিদাবাদ জেলাতে সেলিম, হ্যাঁ সেটা বলেছে, দেখেছি। কি হবে সেটা আমি কোনো জ্যোতিষীগিরি করি না, জ্যোতিষীর মতো আমি কিছু বলতে পারবো না। আমি যে মাটিতে বিচলন করি, যে ময়দানে খেলে বেড়াই, যে রাজনৈতিক পরিধির মধ্যে চলাফেরা করি, তাতে আমার মনে হয়েছে অধীর চৌধুরী ভোটের রেজাল্টের নিরিখে 3 নম্বর পজিশনে থাকবে, বিজেপি কন্টেস্টে উঠে আসবে এবং ইউসুফ পাঠান লক্ষাধিকের বেশি মার্জিনে নির্বাচিত সার্টিফিকেট পাবে। এটা আপনাকে আমি পরিষ্কার ভাষায় বলছি, এর অন্যথা কিছু হবে না। আমি যদি 42 বছরের রাজনীতিতে কিছু অঙ্ক বুঝে থাকি বা কোনো হিসেব নিকেশ বুঝে থাকি বা কোনো মানুষের হয়ে কাজ করে থাকি, পরিষেবা দিয়ে থাকি, তাহলে এটাই 100% সত্যি হবে। 4 জুন সেটা প্রমাণিত হবে। হুমায়ুন কবিরের প্রচুর কাঁকড়া আছে। কংগ্রেস যখন 30 বছর করেছিলাম, কংগ্রেসের নেতারাও আমার উত্থান সহ্য করতে পারতো না। মন্ত্রিত্ব চলে যাওয়ার পর আপনি যখন রেজিনগরে সেকেন্ড টাইম তৃণমূলের প্রতীকে দাঁড়ালেন এবং পরাজিত হলেন, তারপরে তো আপনি জেলা সভাপতি হলেন। না, আমাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট করেছিল। আপনার সময় কার্যকরী সভাপতি যখন হলেন তখন আপনার নেতৃত্বে একটা তৃণমূল সংগঠন আরো জোরদার হয়েছিল, কিন্তু আপনি আবার সেখানেও কাটি, ওই যে আপনি বললেন আপনি আবার পিছিয়ে পড়লেন। আপনি এগিয়ে আসতে পারছেন না কেন? পরিকল্পনা করে পিছিয়ে দেওয়া হয়। হুমায়ুন কবিরের প্রচুর কাঁকড়া আছে। কংগ্রেস যখন 30 বছর করেছিলাম, কংগ্রেসের নেতারাও আমার উত্থান সহ্য করতে পারতো না। আমার মনে আছে প্রণববাবু তখন ফাইন্যান্স মিনিস্টার, আবু হাসেম খান চৌধুরী এমপি, মৌসুম নূর এমপি, জেলা পরিষদের সভাধিপতি সিদ্দিকা বেগম, আবু তাহের খানরা এমএলএ, অপূর্ব সরকার তখন এমএলএ, অতীশবাবুরা হেরে গেল। ওয়াইএমের মাঠে একটা সভা হয়েছিল অধীরদার নেতৃত্বে, সেটা বিশাল জমায়েত ওয়াইএমের মাঠে, প্রায় 70,000 লোক, মা চুপড়ে পড়েছিল। তো সেই মিটিংটাকে আমাকে কনভে করতে দিয়েছিল। মিটিংটাকে সঞ্চালনা করার জন্য আগের দিন থেকেই সিদ্ধান্ত নিয়ে অধীর চৌধুরী আমাকে লিখে দিয়েছিল লেটার হেডে যে হুমায়ুন এই মিটিংটাকে করবে। ডবল ডায়াস হয়েছিল। একটা ডায়াসের স্থান হয়েছিল আবু হাসেম খান চৌধুরী, মৌসুম নূর এবং অধীর চৌধুরী, মান্নান হোসেন তখন এমপি, এরা, আর সভাধিপতি এবং এমএলএরা তাদের সেকেন্ড ডায়াসে। সেই সভাটা আমি পরিচালনা করেছিলাম। আমি তখন বিরোধী দলনেতা, মুর্শিদাবাদ জেলা পরিষদ, 2009 সালের কথা। তো সেই মিটিংটার পরেও কংগ্রেসের ডিস্ট্রিক্ট লিডাররা, এই আবু তাহের খানরা, এই অপূর্ব সরকাররা আমার বিরোধিতা করে অধীরদাকে দরবার করেছিল। তাদের সঙ্গে এখন দল করছেন আপনি? হ্যাঁ, করতে হয়। পলিটিক্সে তো এরকম হয়, টেনে ধরা, ওভারল্যাপ করা, কাউকে ক্যাকড়ার মতো খামচিয়ে দেওয়া, কামড়িয়ে দেওয়া, এটা তো রাজনীতিতে থাকবে। সায়নী সিংহ রায় যখন সভাপতি ছিল জেলার তৃণমূলে, তখনও বিরোধিতা করেছিলেন, অপূর্ব সরকারকে স্বাগত করলেন, কিন্তু অপূর্ব সরকারের সঙ্গে তো সম্পর্ক এখন আপনার ভালো না। না না, অপূর্ব সরকারের সাথে আমার কোনো খারাপ ব্যবহারের প্রশ্নই ওঠে না, কারণ সে আমার বয়সে অনেক জুনিয়র, রাজনীতিতেও জুনিয়র। সে রাজ্য তাকে প্রেসিডেন্ট করেছে, তার নেতৃত্বে আপনি মনক্ষুণ্ণ নয় যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা? আপনি তো শোনেন, আমার মনের ভেতরে কিছু রাখি না। আমি সোজা সাপটা লোক। আমি অন্যায়কে অন্যায় বলতে কোনো দ্বিধাবোধ করি না। তেমনি যার পক্ষে থাকি, যে দলে থাকি, সেই দলের সঙ্গে আমি কোনো তঞ্চকতা বরদাস্ত করি না। আমি সোজা কথার লোক।
আমি দল যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ আমার শরীর সুস্থ আছে, আমি তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থাকবো। সে হারলেও থাকবো, জিতলেও থাকবো, এমএলএ থাকলেও তৃণমূল করব, না থাকলেও তৃণমূল করব। আমি আর কোনো দলে যাব না। আমি যদি 3বার দল চেঞ্জ করে, আমার জন্য সবাই আপনারা বলেন, মিডিয়া বলে দল বদলু। অধীর চৌধুরী কবার দল বদল করেছে? অধীর চৌধুরীতে প্রথমে জনবাদী ফরওয়ার্ড ব্লক করতো, রাম চ্যাটার্জির দল করতো, পরে আরএসপি দেবু ব্যানার্জিকে পিতা বলতো, বাবা বলতো, ক্ষিতি গোস্বামীকে দাদা বলতো, তারপরে ওই যে শেখর শাহ সিপিএমের নেতা, তাকে কি সম্পর্ক, তুষার দে শ্রমিক নেতা সিপিএমের, তাদের সাথে ওর কী রিলেশন, এইসব করে এসে 1989 সালে রাজীব গান্ধীর হাত ধরে, 87 সালে বহরমপুরে শঙ্কর পালকে হারিয়েছে বিধানসভায়, দেবু ব্যানার্জিকে জিতেইছে আরএসপির প্রতীকে জিতিয়ে, 89 সালে কংগ্রেসে জয়েন করে সে বড় কংগ্রেস। আর আমরা ন্যায্য কথা বলি বলে আমাদের পিছনে আমাদের এই কাটিবাজি চলে। এসবের মধ্যে থেকেই রাজনীতি করতেই করব। আমি তকদিরকে বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি। আমার ভাগ্য কেউ নিতে পারবে না, আমার তকদির কেউ বদল করতে পারবে না, ওটা উপরওয়ালা পারে। আচ্ছা, জঙ্গিপুরের প্রসঙ্গ এলো। জঙ্গিপুরে যতদিন প্রণব মুখোপাধ্যায় ওখানকার এমপি ছিল, তখন জঙ্গিপুরের নাম সবসময় একটা উজ্জ্বল নাম ছিল, জল জল করতো। প্রণববাবুর মৃত্যুর পর বা প্রণববাবু রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর প্রণববাবুর ছেলে ওখানে অভিজিৎ ওখানে জিতলেন, এবং তারপরে কিন্তু ওই জঙ্গিপুরটা আর কিন্তু সেরকমভাবে জল জল করছে না। তার জন্যও দায়ী অধীর রঞ্জন চৌধুরী। প্রণববাবুকে যখন 2004 সালে নিয়ে গিয়েছিলেন প্রথম, তখন যেমন সেখানকার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে কোনো হিন্দু মুসলমানের ফারাক না দেখে প্রণববাবু জীবনে যতবার কোথাও ভোটে লড়েছিলেন হেরেছিলেন, কিন্তু জঙ্গিপুরের মানুষ কিন্তু সাদরে গ্রহণ করেছিলেন এবং তার মতো একটা লিডারকে পূর্ণ মর্যাদা দিয়ে এমপি হিসাবে করেছিলেন। সেই প্রণববাবুর কাছে যতটা মুর্শিদাবাদ জেলার প্রত্যাশী ছিল মানুষ, তার কাছে যতটা আশা করেছিল, আশানুরূপ কাজ পাওয়া যায়নি। তিনি তবুও 2004-এ জিতেছিলেন, 2009-এও জিতেছিলেন। 2012-তে আমরা যখন বিধায়ক, যখন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী যখন তাকে রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী করলেন, তখন আমরাই ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি করেছি। তারপরে তার ছেলে অভিজিৎ মুখার্জি, সেও বাই ইলেকশনে জিতেছিল, পরের ইলেকশনেও জিতল, কিন্তু মধ্যখানে যখন নির্বাচন মূল আসলো তখন তাকে মানুষ প্রত্যাখ্যান করলো। কারণ প্রণববাবুর সঙ্গে তো তার ছেলের ভ্যারি করলে হবে না। মানুষ প্রণববাবুকে মেনে নিয়েছে বলে বারবার অভিজিৎ মুখার্জিকে মানবে, সেই গুরুত্ব থাকা চাই তো মানুষের সঙ্গে, সেই রিলেশনটা তো তৈরি রাখতে হয়, তবেই তো এমপি হওয়া যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিনি একটা পূর্ণ রাজনীতির ব্যক্তি এবং অনেক কনসাস এবং ভালো লিডার হিসাবে উঠে এসছে। আমার মূল্যায়ন, বিগত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদেরকে তৃণমূলেরই একটা অংশ, মুর্শিদাবাদ জেলার একটা অংশ যারা তৃণমূল করে, তারা আমাদেরকে দূরে সরিয়ে রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের যোগাযোগ করতে দিত না, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আমাদের নামে ভুলভাল তথ্য প্রেরণ করত। এবং তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আমাকে সেইভাবে, আমি যে একটা মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা সিনিয়র মোস্ট লিডার, বা আমার সঙ্গে যে মাস আছে, আমার সঙ্গে যে জনতা আছে, আমার সঙ্গে যে ভোটাররা আছে, সেটাকেও উনি গুরুত্ব দিয়ে দেখেননি। এই ইউসুফ পাঠান ক্যান্ডিডেট হওয়ার পর সেটা আমি ওপেন করে বলেছিলাম যে আমি, প্রণববাবু আমার বাড়ি এসছে রাজনীতি করতে গিয়ে, মুকুল রায় আমার বাড়ি গিয়েছে, সিদ্ধার্থ শঙ্কর রায় 1996 সালে লোকসভায় কন্টেস্ট করতে গিয়ে আমার বাড়িতে রেস্ট করেছে। আমার বাড়িতে তিনি কাঁচা লঙ্কা, মুড়ি, আখের গুড় খেয়েছে। তার স্ত্রী মায়া রায়রা, তার সিকিউরিটি পার্সনরা, তার সঙ্গে লোক থাকা 62 জন আমার বাড়িতে লাঞ্চ করেছে। আমি মুকুল রায়, মহুয়া মৈত্র, শুভেন্দু অধিকারী, এরা সবাই আমার বাড়িতে গেছে রাজনীতি করার সুবাদে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো ব্যক্তি আমার বাড়িতে বেডে নিজে 2 ঘন্টা 2.5 ঘন্টা রেস্ট করে এসছে। তো আমি নিশ্চয়ই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা,
তার সঙ্গে আমার রিলেশন ভালো থাকবে সেই প্রত্যাশা আমি করি। সেই রিলেশনটা কি ভালো হলো? নিশ্চয়ই ভালো হয়েছে, এবং আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গুরুজন, তিনি আমাদের সবারই অভিভাবক, এবং আগামী দিনের পশ্চিমবাংলার তৃণমূলের ভবিষ্যৎ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই করে, অনেক সংগ্রাম করে নেত্রী হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তেমন লড়াই 14তে করেননি। 14তে তিনি ডায়মন্ড হারবারের এমপি হয়ে গেছেন পড়াশোনা। ওই লড়াই বলছি তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীর্ঘদিনের লড়াই, আন্দোলনের আন্দোলন, সেই আন্দোলন করে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করছে। জনজোয়ার করলো পঞ্চায়েত ভোটের আগে, সুদূর কুচবিহার থেকে শুরু করে গোটা রাজ্যে একদম পর্যন্ত, আপনার যেটা কাকদ্বীপ পর্যন্ত। তারপরে প্রত্যেকটা যা মমতা বন্দ্যোপাধ্যায়ও পরিশ্রম করছে, প্রতিদিন 2-3টে করে সভা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় আছে, সভা করছে, দলের জন্য তো করছে। কাজেই এইভাবেই তো মানুষ উঠে আসে। আমরাও তো ছোট থেকে অনেক পরিশ্রম করে, শূন্য থেকে অনেক প্রতিযোগিতামূলক, অনেকে চেপে ধরা, অনেকে দাবি রাখার চেষ্টা করেছে। আমরা আমাদের যোগ্যতা, উপরওয়ালার দয়ায় নিজের কর্ম ভালো থাকার জন্য উঠে এসেছি। তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অনেকে হিংসা করে, অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানটাকে না মেনে নিতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা বাস্তবে পজিটিভের দিকেই যাচ্ছে, যে আগামী দিনে পশ্চিমবাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য একটা পরিণত। বিরোধীরা তো বারবার বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনে জোর দেয় না, কর্পোরেট কালচার আপনাদের দলে। বিরোধীরা বলছে সেটা কিছুটা ছিল সেরকম, কিন্তু আজকের দিনে বা আমি বিগত, আপনারা কি আইপ্যাকের বাইরে তো আপনাদের কিছু করার ক্ষমতা নাই? আমরা পঞ্চায়েত নির্বাচন, আমার কাছে ওই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। আমি আমার মতো করে রাজনীতি করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে চলি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে চলি। আইপ্যাক যে কাজগুলো এই মুহূর্তে, আইপ্যাক তার কাজ করছে, কোথাও কোথাও দরকার ছিল না, না থাকলেও তো আপনারা, আমি কোনো মন্তব্য করতে চাই না। আইপ্যাকের প্রয়োজন আছে কি না আছে সেটা রাজ্য নেতৃত্ব বুঝবে। আমি আমার যে মুর্শিদাবাদের মাটিতে যেভাবে আমি দীর্ঘ 42 বছর ধরে রাজনীতি করতে অভ্যস্ত, সেই স্ট্রাকচারে, সেই নিয়ম, সেই পরিধির মধ্যে থেকেই আমি আমার জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং সেইভাবেই আমি রাজনীতিটা করি। নিজেকে আপনি কোন দলে ফেলবেন, নবীন না প্রবীণ? আমি তো 61 বছর বয়স, আর নবীন সাজতে গেলে হবে? আমি তো প্রবীণের দলেই চলে গেছি। যখনই কেউ রিটায়ার করে, চাকরির 60 বছর বয়স পর্যন্ত চাকরি থাকে, তারপরেই তো তাকে রিটায়ারে যেতে হয়, পেনশনভোগী হতে হয়। তো আমরা রাজনীতিতে হয়তো এখনও বয়সসীমাটা, ভারতবর্ষের রাজনীতিতে প্রধানমন্ত্রীর বয়স 69, আমাদের মুখ্যমন্ত্রীর বয়স 67, আরও অনেক বয়স পর্যন্ত রাজনীতি করা যায়। শরীর যতদিন চলবে, নবীন প্রবীণ বলে কিছু নেই। যতদিন দল মনে করবে যে আমাদের গুরুত্ব দেবে বা আমাদের ব্যবহার করবে বা দলের কাজে লাগাবে, ততদিনই দল করব। সে ভোটে না দাঁড়িয়েও দল করা যায়। সবাই তো আর এমএলএ হয় না, সবাই তো এমপি হয় না, সবাই তো মন্ত্রী হয় না। তো দলের পজিশনেও কাজ করতে দিলে করব। আমি হুমায়ুন কবির যদি পাপ করি, অন্যায় করি, বেশি দিন উপরওয়ালাও সহ্য করবে না, মানুষ তো করবেই না। তো যে কোনো ব্যক্তির জন্য, সে শাহজাহান হতে পারে, হুমায়ুন কবির হতে পারে, রাম শ্যাম যদু মধু, যে কেউ হতে পারে। শিক্ষা নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, ভুরি ভুরি অভিযোগ, এর প্রভাব কি ভোটে পড়বে না হুমায়ুনদা? দেখুন, সাধারণ মানুষ এ নিয়ে অতটা ভাবে না। কিছু মানুষ যাদের স্বার্থে ঘা লাগবে, তারা তো নিশ্চয়ই এটাকে রোখার চেষ্টা করবে, বা তা সেই দলের বা সেই সরকারের বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। আপনি কি বলুন তো, এই যে 26,000, প্রায় 25,753 জনের চাকরি অনারেবল হাইকোর্ট দেবাংশু বসাকের বেঞ্চ খেয়েছে, সবাই কি অবৈধভাবে চাকরি করেছে? শাহজাহান শেখ তার কৃতকর্মের ফল সে এখন ভোগ করছে। তো প্রথমে যখন শাহজাহান শেখকে পুলিশ পেল না, 6 জানুয়ারি যখন প্রথম গেল, কেন সরকার তাকে লুকিয়ে রাখলো সন্দেশখালীতে? সরকার লুকিয়ে রাখেনি।
আপনি আপনাদের মুখপাত্রই তো ঘোষণা করলো যে 10 দিন পর শাহজাহান গ্রেপ্তার হবে। কুণাল ঘোষ, যাকে কালকে অপসারণ করে দেওয়া হলো দল থেকে, পদ থেকে। ওনাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না। উনি কি বলেছেন বা কেন বলেছেন, কি ব্যাখ্যা উনিই করতে পারবেন। আমি প্রথম বলেছিলাম, প্রথম ব্যক্তি 6 জানুয়ারি সম্ভবত সিবিআই ওই শাহজাহানের বাড়ি গেছিল, সন্দেশখালী ইডি। তো আমি নিজে স্টেটমেন্ট করেছিলাম 5 কি 6 জানুয়ারি, যে ওর উচিত ছিল এটা ফেস করা, মানে ঘর খুলে দেওয়া বা তদন্তে সহযোগিতা করা। সে করেনি, তাই তিলকে তাল আজকে হয়েছে। যদি সেদিন ইডির যারা প্রশাসন ছিল, যারা সেন্ট্রাল বাহিনী ছিল, ফোর্স ছিল, তাদের সঙ্গে তাদের গায়ে হাত না পড়তো, তাদের অ্যাসেট না হতো, তাহলে আমার মনে হয় আজকে কুচে ক্যাঁকড়া নাও বেড়াতে পারত। তাহলে প্রথম দিকে তো দল আড়াল করেছে, এটা তো অস্বীকার করেনি। বাপ কেউ ছাড়ে না, আড়াল কেউ করেনি। শেষ মুহূর্তে যখন মুখ পুড়ছিল তখনই বাধ্য হয়ে তাকে বের করে নিয়ে আসা হলো। দেখুন, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি আগেই বলছি যে আমি হুমায়ুন কবির যদি পাপ করি, অন্যায় করি, বেশি দিন উপরওয়ালাও সহ্য করবে না, মানুষ তো করবেই না। তো যে কোনো ব্যক্তির জন্য, সে শাহজাহান হতে পারে, হুমায়ুন কবির হতে পারে, রাম শ্যাম যদু মধু, যে কেউ হতে পারে। তো এ নিয়ে বেশি কিছু আলোচনা করার কোনো সুযোগ নেই। পাপ করলে, অন্যায় করলে তাকে একদিন না একদিন মানুষের বিচারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবার ফিরে আসছি মুর্শিদাবাদ জেলা নিয়ে। বহরমপুর জেলায় বিভিন্ন জায়গায়, বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় অধীর রঞ্জন চৌধুরী প্রচারে গেলে গো ব্যাক স্লোগান দিচ্ছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন, এবং অধীর চৌধুরী প্রায় দিন দেখছি মেজাজ হারাচ্ছেন এই পরিস্থিতি? এর আগেও আপনি একটা বক্তব্য বলেছিলেন যে এইটা আপনারা দল কোনো রকমভাবে এই ইনস্ট্রাকশন আপনাদের, তৃণমূলের রাজ্য নেতৃত্ব এটা অনুমোদন করে না। তৃণমূলের রাজ্য নেতৃত্ব বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা কোনোদিন তৃণমূল কংগ্রেসের এত দৈন্যদশা হয়নি। মুর্শিদাবাদ জেলায় আমরা শক্তিশালী সংগঠনের অধিকারী। তৃণমূল কংগ্রেস 1 নম্বর পার্টি মুর্শিদাবাদ জেলায়। পার্সেন্টেজের দিক থেকে বলেন, অ্যাসেম্বলি সিট বলেন, পঞ্চায়েতের সিট বলেন, পৌরসভার নাম্বার অফ 8টা পৌরসভায় বলেন, সব জায়গায় আমরা 1 নম্বর পার্টি। সেখানে পার্লামেন্টের ক্যান্ডিডেট 5 বারের সাংসদ হোক আর প্রদেশ সভাপতি হোক, তারও অধিকার আছে ভোট প্রচার করা, ভোটের তার পক্ষে কথা বলার। আমরা যেমন ইউসুফ পাঠানের হয়ে ভোট চাইছি মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে ইউসুফ পাঠানকে জিতানোর জন্য নির্ভরযোগ্যভাবে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা ইউসুফ পাঠানকে ভোট দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনাদের পাশে আছি, থাকব। সেটা যেমন অ্যাসোর করছি। বিজেপি তার মতো করে নির্মল সাহাকে ক্যান্ডিডেট করেছে, তারা প্রচার করছে। আমি আগেও বলেছি একটা 1 নম্বর চ্যানেলে যে আমি ব্যক্তিগতভাবে অধীর চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে যতগুলা পদক্ষেপ করার দরকার, আমার থেকে বেশি কেউ মুর্শিদাবাদে অধীর চৌধুরীর বিরুদ্ধে 2012-তে তৃণমূলে ঢুকে 2014 লোকসভাতে আমি তাকে 2.5 ঘন্টা ডিটেন করে দিয়েছিলাম। সে এমসিসি ভায়োলেশন করে এলাকায় আটকে রেখেছিলাম। এসব উদাহরণ আপনারা পিছনের প্রিভিয়াস রেকর্ড কথা বলবে। কাজেই আমি অধীর চৌধুরীকে কোনো মাইলেজ দিতে রাজি নই, কিন্তু যে ধরনের তাকে গো ব্যাক বলে তাকে আরও ফুটেজ দিয়ে দেওয়া হচ্ছে, আরও মাইলেজ দিয়ে দেওয়া হচ্ছে, আমি তাই বিরোধিতা করেছিলাম যে অধীর চৌধুরীকে আবার মাইলেজ দেওয়ার মতো কোনো কাজ কারো করা উচিত না। অধীর চৌধুরীকে আমরা রাজনৈতিক, যারা এটা করছে, গো ব্ল্যাক স্লোগান দিচ্ছে, তারা তো সবাই তৃণমূলেরই। দেখুন, ঝান্ডা তো তৃণমূলের ঝান্ডা নিয়ে হলেও তৃণমূলের কোন ক্যাটাগরির কর্মী তারা? আপনি বহরমপুরে যে, তাহলে জেলা যে নেতৃত্ব, তাদের নিয়ন্ত্রণের বাইরে তারা। দেখেন, এত বড় দল, শাসক দল, আপনি 100 জন কর্মীর ভিতরে 60 জনকে আপনি কন্ট্রোল করতে পারবেন। 40 জন যেভাবে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে যেভাবে ইউসুফ পাঠানকে ধাক্কি খেতে হয়েছে, আমাদেরকে ধাক্কি খেতে হয়েছে, আবেগপ্রবণ হয়ে মানুষ উল্লাস করে ধাক্কিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে না, আমাদেরকে ধাক্কিয়ে নিয়ে চলে যাচ্ছে ডিএম অফিসে। তো এই কর্মীদের কাছে আপনি শৃঙ্খলার প্রশ্ন তোলাটাই ব্যথা।
কাজেই তারা আবেগপ্রবণ হয়ে কে কোথায় করছে, কে কোথায় এতে আসার জন্য, মানুষের ফুটেজে আসার জন্য, মানে মানুষের পিকচারে আসার জন্য বা নিজের টিভির পর্দায় নিজেকে দেখানোর জন্য। টোটো চালক, সে তৃণমূলের কর্মী, সে যদি এখন বলে গো ব্যাক, সেটা তো দল অনুমোদন করে না, দল তো সেটা আমাদেরকে শেখায়নি। আমরা যথেষ্ট শক্তিশালী। এই যে বারবার অধীর চৌধুরী বলছে একটা বুথ আমি জাম হতে দেব না, একটা বুথকে আমি লুট করতে দেব না, তাহলে উনি কি 5টা এমপি হয়েছে ভোট লুট করে হয়েছে? উনি তো সরলভাবে, স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে ভোট হয়েছে, তাই তো ওনাকে বারবার মানুষ ভোট দিয়েছে, তাই উনি এমপি হয়েছে। 2021-এও স্বচ্ছভাবে ভোট হয়েছে, তাই ওনার দল 0 হয়েছে, সিপিএম 0 হয়েছে, তাই ওনার আজকে হারা নিশ্চিত হয়ে গিয়েছে 2021-এই। উনি কেন বারবার বলছেন যে আমার বুথ দখল করতে দেব না? আমি নিজে 18-তে দেখেছি, অধীর চৌধুরী 18-তে দেখেছি, একদম অধীর চৌধুরী নিশ্চিত হার, এবং থার্ড হবে পজিশনের দিক থেকে। ইউসুফ পাঠান নাম্বার 1 হবে, নাম্বার 2 নির্মল সাহা হবে। এবং অধীর চৌধুরী এত বড় বড় করে কথা বলছেন, ওনার আজকে সেই একটা, এত বাজে ভাষায় বলা আমার উচিত না, তবুও বলছি, ছিল্লমো করছে। ছিল্লমো বলে না, মানুষের মাথার ঠিক থাকে না, কখনো কখনো। আপনি দীর্ঘদিন তো অধীর চৌধুরী রাজনীতি করেছেন, এইরকম কোনো ব্যবহার ছিল না। আমরাই তো গাইড করতাম, আমরাই তো তাকে সাজেশন দিতাম, বুদ্ধি দিতাম যে দাদা এটা করো না, এটা করো, এটা করো না। আমাদের বুদ্ধিও শুনতো। অধীর চৌধুরী হুমায়ুন কবিরের কথা শুনতো, অনেক শুনতো। 2005 সালে যখন বহরমপুরে অধীর চৌধুরীর নাম নিলেই যখন লাঠি ভূতের মার খেতে হতো, পিঠে মার পড়তো, যখনই বলতো অধীর চৌধুরী জিন্দাবাদ, তখনই রাতের অন্ধকারে দিনের আলোয় সবসময় মার খেত। তো আপনি সেখানে থাকতেন, ভালো করে জানেন। সেই সময় অধীর চৌধুরী আমাদের মতো লোকের পরামর্শতেই তার আবার স্বমহিমায় ফেরত আনা হয়েছে। তার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে গিয়েছিল। এই হুমায়ুন কবিরই তার ব্যবসা আবার প্রতিষ্ঠান করে দিয়েছিল, প্রতিষ্ঠা করে। এসব কথা কোনো মিথ্যা নাই, বাড়ি বলা নাই, আমি জোর গলায় গর্ব করে বলছি। কাজে অধীর চৌধুরী শুনতো। অধপতন তখন থেকেই হয়েছে যখন হুমায়ুন কবিরদের কেউ দূরে। অধীর চৌধুরী এখন কার কথা শুনছেন সেটা তেনাকে জিজ্ঞেস করুন, তিনি কার পরামর্শে চলেন। আমরা তো কিছু বুঝতে পারি না যে তিনি আমাদের এমপি, তিনি এতদিনের রাজনীতিবিদ, প্রদেশ সভাপতি, কার বুদ্ধিতে চলে, কার কর্মে কর্ম করে, আর কোথায় খায়, কি করে। অনেক মানুষকে সহযোগিতা করতে দেখতাম, তার সঙ্গে সঙ্গে লেখা থাকতো কেউ এখানে চাকরির জন্য আবেদন করবেন না। এখন আমার মনে হয় ওটাও লিখে দিয়েছে বাড়িতে, কেউ সাহায্যের জন্য আমার কাছে আসবেন না। তো তার মতো ব্যক্তিকে ভোট দেবে কেন মানুষ? আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্বে, আর আমাদের হাতে সময় নেই। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাপকথায় হুমায়ুন কবির। তিনি তার যে সহমহিমা, তিনি একদম সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করেন। স্টুডিওতে এসে ঠিক তার কথা, তার সোজা কথা সোজাভাবেই বললেন। এই মুহূর্তে এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।